আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের পৌরনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সুশাসন। তো পৌরনীতি প্রথম পত্রের তোমরা নিশ্চয়ই নাম দেখতে পাচ্ছ, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। পৌরনীতি প্রথম অধ্যায়ে আমরা পৌরনীতির বিষয়ে ধারণা পেয়েছি, পৌরনীতি কি, কিভাবে আমরা আসলে পৌরনীতি সম্পর্কে জেনেছি এবং পৌরনীতির অতীত কি, বর্তমান কি, ভবিষ্যৎ কি, এবং পৌরনীতির সাথে অন্যান্য যে বিজ্ঞানগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সামাজিক বিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে, সেগুলো সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি। এখন আজকের এই অধ্যায়ে সুশাসন সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখানে একটা প্রত্যয় আর একটা হচ্ছে শব্দ, সুশাসন। তাহলে আমরা এই অধ্যায়ে সুশাসন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আমরা আলোচনা শুরু করি। দেখো, এই যে সুশাসন আমরা বলছি, এই সুশাসন শব্দের অর্থ হচ্ছে গুড গভর্নেন্স। তো গুড গভর্নেন্স সম্পর্কে জানার আগে আমাদেরকে অবশ্যই গভর্নেন্স সম্পর্কে জানতে হবে। তাহলে গভর্নেন্স কি সেটা আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করি। এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায় এবং খুবই অল্প আলোচনা। তবে তোমাদের কাজ হবে হচ্ছে, যেভাবে আমি তোমাদেরকে গাইড করব, তোমাদের কাজ হচ্ছে সেভাবে পড়ে নেওয়া। তাহলে গভর্নেন্স কি? গভর্নেন্স বা শাসন ব্যবস্থা যেটা, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, মানে শাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গভর্নেন্স, এবং এইটা একটা গ্রিক শব্দ কুবারনাও থেকে এসেছে। অর্থাৎ কুবারনাও থেকেই এটা এসেছে, যার অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে গভর্নেন্স শব্দটি কুবারনাও থেকে এসেছে এবং যেটার অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। এবং এই শব্দটি শুধু সরকার বা শাসনের অর্থ সীমাবদ্ধ নয়, বরং এটি সংগঠন, পরিচালনা, লক্ষ্য নির্ধারণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নের একটি সমন্বিত প্রক্রিয়া। দেখো, এখানে আমরা স্বাভাবিকভাবে জাহাজ, যেটা আমরা জানি, জাহাজ আমরা সবাই দেখেছি। জাহাজ অনেক বড় একটা বিষয়। ধরো এটা একটা জাহাজ, এটা একটা কি জাহাজ। এই জাহাজটা পরিচালনার জন্য পুরো একটা টিম দরকার। এই টিম ছাড়া আসলে একটা জাহাজ পরিচালনা সহজ বিষয় নয়। এজন্য অনেক সময় জাহাজ পরিচালনার বিষয়টাকে অনেকে জটিল বিষয় হিসেবে বিবেচনা করে। ঠিক একইভাবে জাহাজের মতো রাষ্ট্রও একটা জটিল বিষয়। এই রাষ্ট্র পরিচালনা এবং জাহাজ পরিচালনা, এই অর্থেই মূলত এখানে জাহাজ পরিচালনা, মানে জাহাজ পরিচালনা যেমন জটিল, রাষ্ট্র পরিচালনাও তেমন কঠিন বিদায় এই অর্থেই মূলত এখানে জাহাজ পরিচালনা, অর্থাৎ কুবারনাও শব্দ থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে জাহাজ পরিচালনার মধ্যে এটা একটা সমন্বিত প্রক্রিয়া। জাহাজে যেমন হচ্ছে বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন ব্যক্তিবর্গ আছে, যেখানে প্রত্যেকের কাজ আলাদা, ঠিক একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও সেম। তাহলে গভর্নেন্স শব্দ যেটা, এই যে গভর্নেন্স, এটার সাথে একটা গুড শব্দ, গুড মানে হচ্ছে সু, আমরা স্বাভাবিকভাবে ভালো বুঝি আর কি। তো শাসনের সাথে, এই যে শাসন, এটার সাথে একটা সুপ্রত্যয় যুক্ত করেছে, শুধু সুপ্রত্যয়, এটা দ্বারা হয়েছে সুশাসন। এটাই এখানে বোঝানো হয়েছে সুশাসন। তো আমরা সুশাসন সম্পর্কে এখন পর্যায়ক্রমিকভাবে আস্তে আস্তে আমরা জানবো। তাহলে দেখো, গভর্নেন্স শব্দের সাথে সুপ্রত্যয় যুক্ত হয়ে সুশাসন ধারণার উদ্ভব হয়েছে। এর তো নির্ভুল ও দক্ষ ও কার্যকর শাসন। একদম সহজ কথায় যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তুমি কি বলবা? যে সুশাসন কি, যখন কেউ জিজ্ঞেস করবে তখন সহজ কথায় বলবা, এই যে বাক্যটা, এই যে আমি মাত্র দেখালাম, সেটা হচ্ছে কি, নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। নির্ভুল, দক্ষ ও কি, কার্যকর শাসন। তাহলে সুশাসনের অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। কিন্তু এই যে ওয়ার্ল্ড ব্যাংকের ছবি দেখতেছো তোমরা, একটা লোগোর ছবি দেখতেছো, এই ওয়ার্ল্ড ব্যাংক 1989 সালে, অর্থাৎ 90-এর 1 বছর আগে, 1989 সালে যেটা করেছে সেটা হচ্ছে কি, যে এই সুশাসনের ধারণাটির উদ্ভব ঘটিয়েছে। অর্থাৎ যদি বলা হয় যে সুশাসনের ধারণা এটা কে দিয়েছে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক। যে প্রত্যেকটা কিছুর একটা ধারণা প্রদানকারী প্রতিষ্ঠান আছে, নিশ্চয়ই তোমরা এটা জানো। তো ঠিক একইভাবে কোনো ব্যক্তিকে হতে হবে অথবা কোনো প্রতিষ্ঠানকে হতে হবে। তো ওয়ার্ল্ড ব্যাংকই মূলত হচ্ছে প্রথম সুশাসনের ধারণা দিয়েছেন 1889 সালে। এবং উন্নয়নশীল দেশগুলোর অনুন্নয়নের মূল কারণ হিসেবে তারা বলছে যে সুশাসনের অভাবটাই মূল কারণ। তোমরা জানো যে বিশ্ব ব্যাংকের কাজ হচ্ছে
যেই দেশগুলো দরিদ্র পীড়িত এবং হচ্ছে অধিকার বঞ্চিত বিভিন্নভাবে তারা হচ্ছে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং যেখানে উন্নয়নটা ব্যাহত হচ্ছে সেই দেশগুলো নিয়ে গবেষণা করে এবং সেই দেশগুলোতে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। সেজন্য ওয়ার্ল্ড ব্যাংক মূলত এই কাজটা করেছিল। অর্থাৎ যে অনুন্নয়নের কারণ হিসেবে গবেষণা করেছেন আফ্রিকা অঞ্চলের কিছু, কিছু এলাকায় এবং সেখান থেকেই মূলত যে গুড গভর্নেন্স বা সুশাসনের ধারণাটি তারা ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আফ্রিকায় গবেষণা করে দেখলো যে ওই অঞ্চলের মধ্যে অনুন্নয়ন বা গরিব হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে সেখানে তাদের কিসের অভাব রয়েছে? সুশাসনের অভাব রয়েছে। এজন্যই মূলত বিশ্বব্যাংক ১৯৮৯ সালে সুশাসনের প্রত্যয়টি প্রথম ব্যবহার করেছেন। তাহলে আমরা সুশাসনের প্রত্যয়টি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করেছে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে খুব ইজিলি আমরা বলবো বিশ্বব্যাংক এটা ব্যবহার করেছেন। লোগোটা মনে রাখবা তখন তোমাদের মনে থাকবে। প্রথম এই বিশ্বব্যাংক। পরবর্তীতে আরো অনেক প্রতিষ্ঠান এটার উপরে কথা বলেছেন। তো আমরা যদি বলি যে সুশাসনের বিষয়ে বিশ্বব্যাংক কথা বলেছে, ঠিক আছে। কিন্তু আজকে থেকে প্রায় ২০০০ বছর আগে, এই যে দেখো ২০০০ বছর আগে কুটিল্য, অর্থাৎ আমরা যাকে চাণক্য হিসেবে জানি, চাণক্য এটা হচ্ছে তার আসল নাম। চাণক্য হচ্ছে তার আসল নাম। মৌর্য যুগের একজন কূটনৈতিক। কৌটিল্য তার অর্থশাস্ত্র বইয়ের মধ্যে যে উত্তম শাসন ব্যবস্থার গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেটাকে আমরা সুশাসন হিসেবেই জানি, যে একজন শাসক কেমন হওয়া উচিত এবং নেতৃত্ব কেমন হবে, এটা কি জনকল্যাণমুখী হবে কিনা, জনবান্ধব হবে কিনা, এই বিষয়গুলো কৌটিল্য তার অর্থশাস্ত্র বইয়ের মধ্যে উল্লেখ করেছিলেন বিধায় আমরা বলি যে প্রাচীন ভারতে কৌটিল্য সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এবং পরবর্তীতে বিশ্বব্যাংক এটার উপর গুরুত্ব আরোপ করাতে এবং বিশ্বব্যাংক যেহেতু আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশে, কেন আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশগুলো গরিব বা অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেই গবেষণা করতে গিয়ে বিশ্বব্যাংক যেহেতু এটা বের করে আনলো যে সুশাসনের অভাবের কারণেই মূলত যে এই অঞ্চলগুলো দারিদ্র বা হচ্ছে তোমার পিছিয়ে পড়া। এই জন্য মূলত পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের সহযোগিতা এবং জাতিসংঘের সহযোগিতায়, জাতিসংঘের একটা সংস্থা যেটাকে আমরা বলি ইউএনডিপি, এই ইউএনডিপি হচ্ছে দেশের বিভিন্ন স্তরে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রয়োগ ওই সুশাসন বলে উল্লেখ করা যায়। ইউএনডিপিও এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করার মাধ্যমে ইউএনডিপি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখছে। তাহলে ইউএনডিপির ফুল ফর্মটা আমাদের মনে রাখতে হবে এবং ইউএনডিপি যেই সংজ্ঞাটা দিয়েছে সেটা হচ্ছে এই কথাটা যে দেশের সর্বস্তরে, হ্যাঁ, আমরা সর্বস্তরেও বলতে পারি, সব স্তরেও বলতে পারি, সর্বস্তরে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রয়োগই হচ্ছে সুশাসন। অর্থাৎ সব ক্ষেত্রে মানুষের অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে, রাজনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে, প্রশাসনিক কর্তৃত্বের চর্চা হবে, এগুলোই হচ্ছে মূলত সুশাসন। যদি একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন থাকে তাহলে সেই রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক এর কর্তৃত্বের প্রয়োগ ঘটবে। তো একজন রাষ্ট্রচিন্তাবিদ ম্যাককরনি তিনি সুশাসনের ক্ষেত্রে বলছে যে যে সুশীল সমাজের সাথে সরকার, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিত। এখানে সহজ কথাই হচ্ছে যে রাষ্ট্র এবং জনগণ, এটা এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অবশ্যই ইতিবাচক হবে। অর্থাৎ রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক যদি পজিটিভ না হয়, এখানে রাষ্ট্র বলতে আসলে শুধু রাষ্ট্র নয় বরং রাষ্ট্রের যে পরিচালনার দায়িত্বে যারা, রাষ্ট্রের মুখপাত্র যাদেরকে বলা হয়, সরকার, রাষ্ট্রের মুখপাত্র বলা হয়, কি বলা হয় সরকারকে? রাষ্ট্র মুখপাত্র। সেই সরকারের সাথে জনগণের যে সম্পর্ক সেটা অবশ্যই ইতিবাচক হবে। এটাকে আমরা সরকার না বলে শাসকও বলতে পারি। এটা যদি জনগণের সাথে শাসকের যে সম্পর্ক, তো রাষ্ট্র না বলে আমরা সরকার বলতে পারি, সরকার না বলে শাসকও বলতে পারি। এই শাসকের সাথে জনগণ অর্থাৎ যারা শাসিত, এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি ভালো হয় সেটাকে আমরা সুশাসন বলতে পারি। তাহলে এই জন্যই ম্যাকরনির কথা অনুযায়ী রাষ্ট্রের মধ্যে, সুশীল সমাজের সাথে রাষ্ট্রের এবং সরকারের সাথে যারা জনগণ, সরকারের যারা জনগণ, রাষ্ট্রের যারা জনগণ তাদের এবং শাসকের সাথে যারা শাসিত তাদের মধ্যে যে সম্পর্ক, এটাই হচ্ছে সুশাসন। যদি সম্পর্ক ইতিবাচক হয় তাহলে এটাকে সুশাসন হিসেবে আমরা ধরতে পারি। তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার। এবং ২০০০ সালে বিশ্বব্যাংক এসে সুশাসনের ৪টি স্তম্ভের কথা বলেছে। বলছে যে দায়িত্বশীলতা যদি থাকে তাহলে সেই রাষ্ট্রের মধ্যে সুশাসন। এটা স্তম্ভ মানে হচ্ছে ফিলার। আমরা ধরতে পারি ওই যে আমরা বলি না যে একটা বিল্ডিং তোলার ক্ষেত্রে আমরা হচ্ছে ৪টা দেওয়াল না থাকলে তো একটা রুম হয় না, তাই না? এই যে ৪টা দেওয়াল না থাকলে যেমন একটা রুম হয় না, ঠিক একইভাবে ৪টা স্তম্ভ না থাকলে
সুশাসন হয় না। এগুলো হচ্ছে একেকটা ফিলার। এই ফিলারগুলো যদি না থাকে তাহলে কখনোই একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন আছে আমরা বলতে পারবো না। তাহলে বিশ্বব্যাংকই বলতেছে যে এই ধারণাটা বিশ্বব্যাংক তৈরি করেছে, সেই বিশ্বব্যাংকই আবার বলতেছে যে ২০০০ সালে এসে ৪টি প্রধান স্তম্ভের উপর সুশাসনটা নির্ভর করছে। তা প্রথমটা কি? এটা হচ্ছে দায়িত্বশীলতা। এটা কার দায়িত্বশীলতা? এটা কি সরকারের না জনগণের? উত্তর হচ্ছে উভয়ের। সরকার এবং জনগণ উভয়ই দায়িত্বশীল হবে এবং রাষ্ট্রের বিদ্যমান সকল প্রতিষ্ঠান অবশ্যই তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে। তো শুধু সরকার পালন করলে হবে না, এক্ষেত্রে জনগণকেও অবশ্যই দায়িত্বশীলতার আচরণ করতে হবে, অর্থাৎ দায়িত্বশীল আচরণ করতে হবে। স্বচ্ছতা। স্বচ্ছতা মানে কি? স্বচ্ছতা মানে হচ্ছে ট্রান্সপারেন্সি। যেটার মানে হচ্ছে যে সকল ক্ষেত্রে, যেটাকে আমরা বলছি যে একদম কোনো ধরনের মানে যেটাকে হাঙ্কি-পাঙ্কি বলে আরকি। এই ধরনের কোনো ছলচাতুরির আশ্রয় না নিয়ে বরং যেটা যেমন সেটাকে সেভাবে যে জনগণের সামনে উপস্থাপন করা। যেমন ধরো আমরা যখন হচ্ছে একটা পানির বোতল কিনি, সেই পানির বোতলের এক সাইড দিয়ে দেখলে অন্য সাইডে কি আছে নাই সেটা আমরা দেখতে পাই। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। অর্থাৎ সকল ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং আইনি কাঠামো মানে হচ্ছে রাষ্ট্রের মধ্যে যে বিদ্যমান আইন, সেই আইন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে, অর্থাৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রের জনগণ সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এখানে রাষ্ট্রপতি বলতে আমি এটাই বোঝাচ্ছি যে রাষ্ট্রের সর্বোচ্চ বা ঊর্ধ্বতন ব্যক্তি থেকে অধস্তন সাধারণ নাগরিক, জনগণ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক সবার জন্য এই আইন যথাযথভাবে পালিত হবে বা প্রযোজ্য হবে। কেউ আইনে ফেভার পাবে না, কেউ আবার আইনের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হবে না। এটাই হচ্ছে আইনি কাঠামো বা আইনের শাসন। আরেকটা হচ্ছে অংশগ্রহণ। অংশগ্রহণ কি? আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষ। গণতন্ত্রের একটা অন্যতম বিষয় হচ্ছে অংশগ্রহণ। অংশগ্রহণ যদি কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে না থাকে, অংশগ্রহণ যদি কোনো আ সরকারি কোনো প্রকল্পের ক্ষেত্রে না থাকে, সেক্ষেত্রে দুর্নীতি বাড়বে। সরকার স্বেচ্ছাচারী হবে, স্বৈরাচারী হয়ে উঠবে। এজন্য জনগণের অংশগ্রহণ থাকতে হবে গণতন্ত্রে। যদি গণতন্ত্র থাকে বা না থাকে, সেক্ষেত্রে জনগণ যদি অংশগ্রহণ না করে কোনো শাসনতান্ত্রিক কাঠামোর ক্ষেত্রে, তাহলে সেটাকে আমরা সুশাসন বলতে পারবো না। কারণ একটা বিল্ডিং এ যদি আমি একটা রুমের ক্ষেত্রে যদি ৪ টা দেওয়াল আবশ্যক হয়, তাহলে সুশাসনের ক্ষেত্রে এই ৪ টা জিনিস আবশ্যক। এখান থেকে কোনোটা বাদ যাওয়া মানে ওই স্তম্ভ বাতিল হয়ে যাবে। এজন্য বিশ্ব ব্যাংকের কথা অনুযায়ী আমাদের মনে রাখতে হবে সুশাসনের ৪ টি স্তম্ভ রয়েছে এবং এই ৪ টি স্তম্ভ হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। এই ৪ টা জিনিস তোমরা একটু মুখস্থ করে ফেলো তো। হ্যাঁ? দ্রুত সময়ে তোমরা একটু ভিডিও পজ দিয়ে তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। তো আমরা এরপরে চলে যাই। এরপরে হচ্ছে আমাদের যে সুশাসনের বৈশিষ্ট্য ও উপাদান। তো সুশাসনের বৈশিষ্ট্য ও উপাদানগুলো কি, কি সেগুলো আমরা একটা বলবো। সুশাসনের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বা উপাদান এইগুলো থাকতে হবে। একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন তখনই থাকবে যখন সেই রাষ্ট্রের মধ্যে, আমরা একটু আগে স্তম্ভের কথা বলেছি, সেখানে ৪ টা স্তম্ভ থাকবে বলছি এবং এখানে গণতন্ত্রও থাকতে হবে সাথে। হ্যাঁ? এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া সম্পর্কে আমি তোমাদের বলেছি। এই যে দেখো সরকার যেই সিদ্ধান্ত নিচ্ছে সেখানে অবশ্যই তদারকি থাকবে, জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। জনগণ তাদের মতামত দিবে যে এটা করা ভালো, এটা করা ভালো হচ্ছে না। অথবা এটা ঠিক হচ্ছে, এটা বেঠিক হচ্ছে। জনগণ তাদের অংশগ্রহণের মাধ্যমে নীতি নির্ধারণ, বাস্তবায়ন, তদারকির ক্ষেত্রে সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া। আর গণতন্ত্র মানে কি? সেখানে জনগণের ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত ইচ্ছা। জনগণ যেটা চাইবে সেটাই হতে হবে। জনগণ যেটা চাইবে সেটা যদি না হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি না যে সুশাসন আছে। তাহলে সুশাসনের ক্ষেত্রে এইগুলো থাকতে হবে। আরেকটা হচ্ছে নৈতিকতা। প্রশাসনের সব কাজে নৈতিকতা থাকতে হবে। ঘুষ নেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। এগুলো পরিহার করতে হবে। নৈতিকভাবে জনগণের যে সেবা, সেটা জনগণকে বুঝিয়ে দিতে হবে। এটাই হচ্ছে নৈতিকতা এবং জনগণকেও নৈতিকতা সম্পন্ন হইতে হবে যে রাষ্ট্রের ব্যাপারে অবশ্যই জনগণকে নৈতিক অবস্থান বজায় রাখতে হবে। গণহত্যা, জনগণের উপর নিপীড়ন, নির্যাতন এক্ষেত্রে সরকারের সমালোচনা করাও কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে স্বচ্ছতা। নীতিমালা ও সিদ্ধান্তগুলো যখন নিবে,
তখন জনগণের বোধগম্য হবে এমনভাবে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। এটাই হচ্ছে স্বচ্ছতা। অর্থাৎ ধরো তুমি আমার কাছে পড়তেছো, কিন্তু আমি তোমাকে কি পড়াচ্ছি এবং কেন এটা পড়াচ্ছি এই বিষয়ে আমি তোমাকে জানালাম না। অথবা তুমি কাউকে ১০০ টাকা দিলা, সে ১০০ টাকা, তোমার ১০০ টাকা ওইটা কোথায় ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে এবং কেন ব্যবহার করেছে সে বিষয়ে কোনো কি নাই। যে যদি স্পষ্ট নির্দেশনা না থাকে সেটাকে আমরা অস্বচ্ছতা বলি। আর ওই স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকলে এবং কোন কাজে কিভাবে নীতি নির্ধারণ করেছে এবং কিভাবে সিদ্ধান্ত নিয়েছে সেটা যদি স্পষ্ট হয় তাহলে সেটাকেই বলি আমরা স্বচ্ছতা। তাহলে স্বচ্ছতা হচ্ছে কি, সরকারি নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ এমনভাবে নেওয়া যেটা জনগণের কাছে বোধগম্য এবং সেটা স্পষ্ট। তাহলে আরেকটা হচ্ছে বৈধতা। হ্যাঁ, গণতান্ত্রিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন। তোমরা নিশ্চয়ই নির্বাচন দেখেছো 2026-এ। এই নির্বাচনে, জাতীয় নির্বাচন এবং এর বাইরেও আরো অনেক নির্বাচন হয়। এখানে নির্বাচনের ক্ষেত্রে এই যে দেখো, মানে বৈধতার ব্যাপারটা বোঝো। বৈধতার ব্যাপারটা হচ্ছে, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সরকার গঠিত হয় নির্বাচনের মাধ্যমে। এটা হচ্ছে বৈধতা। সরকার রাষ্ট্রের জন্য সব কাজ করুক, সমস্যা নাই, কিন্তু এই সরকার অবশ্যই কিসের মাধ্যমে গঠিত হতে হবে? এই সরকার অবশ্যই কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে গঠিত হতে হবে। যদি নির্বাচনের মাধ্যমে না হয়, অর্থাৎ এই যে নির্বাচন বলতেছি আমি, নির্বাচনের মাধ্যমে যদি এই সরকার গঠিত না হয়, অর্থাৎ জনগণ নির্বাচনে ভোট দিয়ে সরকারকে গঠিত করবে এবং জনগণ নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠিত হবে, সরকারই রাষ্ট্র চালাবে। এখন এটা হচ্ছে বৈধ প্রন্থা। এখন যদি এমন হয় সরকার নিজে নিজেই নির্বাচন করে, নিজে নিজেই ভোট নিয়ে নিজে নিজেই সরকার গঠন করে আবার পুনরায়, তাহলে এটাকে আমরা বলি অবৈধ সরকার, বা যে তোমার যেটা বৈধতা ভ্যালিড নয়। সরকার ও তার সিদ্ধান্তগুলো আইনি ও সংবিধান সম্মত হতে হবে এবং সরকার এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যেটা আইন এবং সংবিধান সম্মত। যদি আইন ও সংবিধান সম্মত না হয় তাহলে সেটাকে অবৈধ সিদ্ধান্ত বলবে, অবৈধ ক্ষমতাবান বলবে, অথবা স্বৈরাচারীও বলতে পারে, অথবা হচ্ছে বেআইনিও বলতে পারে। পরবর্তীতে কিন্তু যদি কোনো কারণে ওই সরকার ক্ষমতা হারায় তখন কিন্তু তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, বা অনেক সময় যে বিচারের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। তো এই জন্য অনেক সময় সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে এমনভাবে নিতে হয় যেটা আইন এবং সংবিধান দ্বারা বৈধ। তো সংবিধানের মধ্যে সবকিছু লেখা থাকে। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে বড় আইন। মানে এর চেয়ে বড় কোনো আইন আসলে নাই। এজন্য মূলত সংবিধান এবং আইনসম্মত হতে হবে সরকারের সকল কিছু, সকল সিদ্ধান্ত। আর হচ্ছে দায়িত্বশীলতা। কাদের দায়িত্বশীলতা? এই দায়িত্বশীলতা অবশ্যই সরকারের দায়িত্বশীলতা। অর্থাৎ সরকারের এবং সরকারের যারা প্রতিনিধি, সরকারের যারা আমলা, সরকারের যারা কর্মকর্তা, কর্মচারী, তাদের কর্মের দায়িত্বশীলতা। অর্থাৎ কর্মটা এমন হইতে হবে দায়িত্বশীলভাবে। অর্থাৎ জনগণের জন্য যেটা দরকার এবং আইনের মধ্যে যেটা আছে, সেই অনুযায়ী দায়িত্বশীলভাবেই মূলত যে কাজ করাটাই হচ্ছে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। এবং আরেকটা হচ্ছে আইনের শাসন। এগুলো সব থাকতে হবে। অর্থাৎ সকলের জন্য আইন সমান হবে। কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না এবং এখানে কোনো অফিসার তাকে কি আলাদাভাবে আইনের মধ্যে প্রায়োরিটি দিচ্ছে কিনা, অথবা তার অপরাধগুলোকে ছোট করে দেখতেছে কিনা। আর যারা অবহেলিত এবং যারা বিভিন্নভাবে বঞ্চিত, অধিকার বঞ্চিত, তারা আবার আ বেশি অতিরিক্ত আইন দ্বারা নিপীড়িত হচ্ছে কিনা, শোষিত হচ্ছে কিনা, এটাও কিন্তু এখানে দেখতে হবে। এটাই হচ্ছে আইনের শাসন। আইনের শাসনে সবাই কিন্তু সমান। তাহলে এখানে আমরা অনেকগুলো এলিমেন্টস বা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম, যে এগুলো হচ্ছে গণতন্ত্র, অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নৈতিকতা, স্বচ্ছতা, বৈধতা, দায়িত্বশীলতা ও আইনের শাসন। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তোমরাও এই অপশনগুলো দেখে একবার পড়ে নিতে পারো। এটা তোমাদের জন্য দরকার আছে। সুশাসনের ক্ষেত্রে সুশাসনের ধারণাটার পরেই হচ্ছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। এরপরে আরো কিছু আছে, যেমন জবাবদিহিতা, দক্ষতা। জবাবদিহিতা কার? প্রশাসন এবং তার রাজনৈতিক দলের। অর্থাৎ সরকার বা প্রশাসন সবার জবাবদিহিতা, জনগণেরও জবাবদিহিতা থাকতে হবে। দক্ষতা, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের যে দক্ষতা সেটা কার ভিতরে থাকতে হবে? সরকারের প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তি অথবা সরকারের বিভিন্ন কাজে নিয়োজিত ব্যক্তিদের সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ সেবা দেওয়া যায় সেই দক্ষতা থাকতে হবে। আরেকটা হচ্ছে সেবামূলক মনোভাব। আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয় যে আমলা যারা আছে, আমলা মানে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আরকি। এই আমলারা অনেক সময় নিজেদেরকে সেবা দাস হিসেবে মনে না করে তারা নিজেদেরকে প্রভু মনে করে।
এটা একটা নেগেটিভ দিক। নিজেদেরকে প্রভু মনে করে, তারা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে। এই সেবামূলক মনোভাব গড়ে তুলতে হবে, তবেই সুশাসন প্রতিষ্ঠা হবে এবং প্রশাসনের লক্ষ্য হবে জনকল্যাণ, না মানে যেটা যৌক্তিক, ঠিক আছে? স্বাধীন বিচার বিভাগ। বিচার বিভাগকে স্বাধীন হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, স্বচ্ছ হইতে হবে। বিচার বিভাগ কাউকে অন্যায়ভাবে ফাঁসির রায় দিবে না, বিচার বিভাগ কাউকে অন্যায়ভাবে জেলে পাঠাবে না, বিচার বিভাগ অন্যায়ভাবে শাস্তি দিবে না। সততা, প্রশাসন, রাজনীতি, সমাজের সৎ আচরণ ও কর্মনীতি থাকতে হবে। লিঙ্গ সমতা, নারী ও পুরুষের মধ্যে সমান সুযোগ সুবিধা, এটাই হচ্ছে লিঙ্গ সমতা। বিকেন্দ্রীকরণ, এটা অনেকে নাও বুঝতে পারো, সেটা ডিসেন্ট্রালাইজেশন বলে ইংরেজিতে, বলে ডিসেন্ট্রালাইজেশন। এটার মানে হচ্ছে ক্ষমতা কেন্দ্র থেকে তৃণমূলে হস্তান্তর করে জনসম্পৃক্ত, হ্যাঁ, কি সম্পৃক্ত? জনসম্পৃক্ত। ক্ষমতা কেন্দ্র থেকে তৃণমূলে হস্তান্তর করে জনসম্পৃক্ততা বাড়ানো। তৃণমূল মানে কি? তৃণমূল মানে হচ্ছে একদম নিচের লেভেলে, রুট লেভেলে, যেটাকে আমরা বলি রুট লেভেলে, একদম শিকড়ে। একটা গাছ যেমন হচ্ছে শিকড় দিয়ে বড় হয়, ঠিক একইভাবে ক্ষমতা তো জনগণ থেকেই আসে, তাই না? এই জনগণ বরাবর, জনগণের দোরগোড়ায়, অর্থাৎ জনগণের কাছে ক্ষমতার যে কাঠামো, সেটাকে নিয়ে যাওয়া। অর্থাৎ সবকিছু ঢাকায় না রেখে, আমাদের দেশের ক্ষেত্রে তো ঢাকা কেন্দ্র, তাই না? এবং ঢাকার কেন্দ্রীয় নেতা যারা আছে, সব ক্ষমতা তাদের হাতে না রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন ইউনিয়ন পর্যায়ে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন উপজেলা পর্যায়ে, উপজেলা, তারপরে হচ্ছে ইউনিয়ন, এগুলোর মধ্যে কি করে দেওয়া, যে ক্ষমতা ভাগ করে দেওয়া, ইউনিয়ন পরিষদ, উপজেলা, এগুলোকে বলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদাভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া। শক্তিশালী স্থানীয় সরকার, এই যে ইউনিয়ন পর্যায় বা উপজেলা পর্যায়, এবং অন্যদিকে বিভিন্ন ধরনের পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোকে বলে স্থানীয় সরকার, ঠিক আছে? এবং স্থানীয় সরকার পর্যায়ে, যেমন ধরো আবার ইউনো আছে, তারপর ডিসি আছে, এদের মধ্যে স্থানীয় সরকারকে মানে শক্তিশালী করা। দেখো, আমাদের দেশ পরিচালিত হচ্ছে ঢাকা থেকে, তাই না? এখন ঢাকার হাতে তো ক্ষমতা আছে, অলরেডি ঢাকার কাছে ক্ষমতা আছে, কারণ ঢাকা কেন্দ্র। এই ঢাকা থেকে, ঢাকা যেহেতু রাজধানী, এই ঢাকার সাথে আরো কানেক্টেড হচ্ছে আমাদের যে বিভাগগুলো আছে, সেই বিভাগগুলোর অধীনে আবার জেলা আছে, আছে না? এই জেলাগুলোর অধীনে আবার উপজেলা আছে, উপজেলার অধীনে আবার ইউনিয়ন আছে। তাহলে ক্ষমতা বিকেন্দ্রীকরণটা এভাবে হয়। আর শক্তিশালী স্থানীয় প্রশাসন কেন দরকার? স্থানীয় প্রশাসনগুলো থাকে এই স্তরে, উপজেলা, ইউনিয়ন এবং জেলা। বিভাগ পর্যায় পর্যন্তও থাকে না। উপজেলা, ইউনিয়ন এবং জেলা, ওইগুলোর পর্যায়েই মূলত স্থানীয় সরকার থাকে। এই স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, স্থানীয় পর্যায়ে যত ধরনের সমস্যা, সেগুলো দ্রুত সমাধান করা যায় এবং রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা হয়। আর এটা হচ্ছে সুশীল সমাজ। এখন কথা হচ্ছে, সুশীল সমাজ কারা? যারা নিরপেক্ষ, যারা চিন্তাশীল, যারা শিক্ষিত, রাজনীতি সচেতন, তারাই হচ্ছে সুশীল সমাজ। নিরপেক্ষ, চিন্তাশীল, রাজনীতি সচেতন, কিন্তু রাজনৈতিক দলের লোক নয়, এরকম মানুষদেরকে বলা হয় সুশীল সমাজ। নিরপেক্ষ, চিন্তাশীল নাগরিক সমাজের ভূমিকাই হচ্ছে মূলত সুশীল সমাজের ভূমিকা, এবং এরাও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন ধরো, আমাদের দেশে যতদিন জুলাই আন্দোলন হয় নাই, ততদিন পর্যন্ত যারা নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তারা হচ্ছে কারা? যারা বিএনপি আছে, এবং অন্যদিকে হচ্ছে জামাতে ইসলাম আছে, এবং আরো সাধারণ অনেক মানুষ নিপীড়িত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা এই রাজনৈতিক দলটা এদেরকে নিপীড়ন করেছে। হ্যাঁ, তো ওই সময়ে যারা সুশীল সমাজ ছিল, তারা যদি মানে বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করত, তাহলে হয়তো আওয়ামী লীগ কিছুটা হলেও তাদের যে মানে ভূমিকা, সেটার ক্ষেত্রে সরে আসতো, অর্থাৎ নিপীড়নমূলক ভূমিকায় তারা উপর অবতীর্ণ হতো না। তো এক্ষেত্রে যেটা হয়েছে, সেটা হচ্ছে কি, সুশীল সমাজের অনেকে হয়তো ওই সময় সমালোচনা করেছে, কিন্তু এটা পর্যাপ্ত ছিল না। সুশীল সমাজ, সুশীল সমাজ যখন হচ্ছে সরকারের সমালোচনা করে, তখন সরকার বাধ্য হয়ে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে তোমার অনুপ্রাণিত হয় বা বাধ্য হয়ে নিতে হয়। এই জন্য সুশীল সমাজের ভূমিকাও কিন্তু সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। তাহলে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে জনগণের গ্রহণযোগ্যতা। হ্যাঁ, জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ শাসন ব্যবস্থায় জনগণ খুশি হয় এবং জনগণের ম্যান্ডেট আছে হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ জনগণ যদি কোনো সরকারকে গ্রহণ করে, ওটাই হচ্ছে সুশাসন, হ্যাঁ, ওটাই মনে করা হয়।
আরো কিছু বিষয় আছে, যেমন ধরো পেশাদারিত্ব। কার পেশাদারিত্ব? এই যে প্রশাসন, প্রশাসন মানে কারা? এই যে সরকারের যারা যে কর্মকর্তা কর্মচারী, এদের অবশ্যই পেশা, কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের অবশ্যই পেশাদারিত্ব থাকতে হবে। সরকারের যারা ব্যক্তিবর্গ আছে, সরকারের যারা মন্ত্রী আছে, সরকারের যারা অন্যান্য সেক্টরে আছে, তাদেরকে অবশ্যই পেশাদারিত্ব সম্পন্ন হইতে হবে। অর্থাৎ এমন হইতে হবে যে তারা খুব চমৎকারভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছে, এবং তারা এমন মনোভাব পোষণ করবে যেখানে তারা মনে করবে যে আমরা সেবক, আমরা আপনাদের কি সেবক, আপনাদের সেবা করার জন্যই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই হচ্ছে পেশাদারিত্ব, যার যে কাজ সেটা করা। আর এটা হচ্ছে মর্যাদা ও বিশ্বাস। কর্মকর্তা কর্মচারীদের উপর জনগণের আস্থা তৈরি করতে হবে। অর্থাৎ সুশাসন তখনই হবে, আমরা যে একটু আগে বললাম যে শাসক যেটা, সেই শাসকের সাথে শাসিত যারা, এদের মধ্যে যে সম্পর্ক, এটাই তো সুশাসন, তাই না? এখন শাসক যদি ভালোভাবে শাসন না করে, এই যে আমি এখানে বললাম যে ভালোভাবে শাসন না করে, জনগণ বা শাসিত যারা আছে তারা শাসকের প্রতি যথাযথ মর্যাদা ধরে রাখবে না। অর্থাৎ যেমন ধরো হাসিনা বাংলাদেশের মানুষদেরকে নিপীড়ন করেছে, তাহলে তাকে জনগণ নিজেরাই গিয়ে, হ্যাঁ, অস্ত্রের মুখে তাকে বিতাড়িত করেছে, তাই না? এটাই তো। এটা যদি জনগণের আস্থা অর্জন করতে সম্ভব না হয়, তাহলে এটাকে কখনো সুশাসন বলা যাবে না। স্বাধীন গণমাধ্যম, গণমাধ্যমগুলো স্বাধীন হইতে হবে। যদি গণমাধ্যম স্বাধীন না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, গণমাধ্যমের স্বাধীনতা সুশাসনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি স্বাধীন হয়, তাহলে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং সমাজের মধ্যে যে অসঙ্গতি, দুর্নীতি এবং হচ্ছে সরকারের যে হালচাল কাজকর্ম, সবকিছুই কি, যে তোমার গণমাধ্যমের মাধ্যমে উঠে আসে। এই জন্য সরকারের কর্মকাণ্ডের বিশ্লেষণ ও জনমত গঠনের ক্ষেত্রে গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য স্বাধীন গণমাধ্যম দরকার আছে। আর এটা হচ্ছে মুক্ত বহুত্ব ভিত্তিক সমাজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে, মুক্ত মানে বুঝছো তো, মুক্ত মানে হচ্ছে ফ্রি। এটাকে আমরা ফ্রি মানে মুক্ত না বলে স্বাধীনও বলতে পারি। এটার মানে হচ্ছে যে প্রত্যেকে তার তার মানে যার যার নিজেদের ধর্ম, নিজেদের বিশ্বাস, নিজেদের মূল্যবোধ, নিজেদের আদর্শ, নিজেদের যে খাদ্যাভ্যাস, নিজেদের যে সংস্কৃতি, সেটা চর্চা করতে পারবে। তার মানে এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কি সমান হবে, এবং সবাই মুক্ত হবে। মুক্ত মানে ফ্রি বা স্বাধীন, ঠিক আছে? মুক্ত বা স্বাধীন হবে, এবং কেউ কারো কাজে কোনো বাধা দিবে না। এটাকেই আমরা বলবো সুশাসন। যদি একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন থাকে, যে এটা এমন কি হবে যে যারা শাসক আছে, তারা যারা শাসিত আছে, তাদের উপরেই নিয়ম নীতি চাপিয়ে দিবে, তাদেরকে দমন করবে, নির্যাতন করবে, এটাই কি? না। বরং শাসিত যারা আছে এদের মধ্যে আবার ভাগ থাকবে। সরকার দলের পক্ষে কেউ থাকবে, আবার কেউ বিরোধিতা করবে, হ্যাঁ, আবার কেউ হচ্ছে আহ, তোমার সুযোগ নিতে চাইবে। এগুলো খুব স্বাভাবিক, হ্যাঁ। এবং রাষ্ট্রের অভ্যন্তরে শুধু যে একটা ধর্ম থাকবে এরকম না, অনেক ধর্ম থাকতে পারে, অনেক সংস্কৃতি থাকতে পারে। কেউ কেউ ধরো মাদককেও পজিটিভলি নিতে পারে, আবার কেউ কেউ নেগেটিভলি নিতে পারে। যেমন ধরো কুষ্টিয়া অঞ্চলে, আমি জানি না তোমাদের কেউ আছে কিনা, গাঁজা অর্থাৎ হচ্ছে লালন শাহের মাজারে গাঁজা সেবন হয়, হ্যাঁ, অবাধে। তো বিভিন্ন মাজারে হয়। তো এটা নিয়ে সরকার খুব কনসার্ন ছিল কিছুদিন। পরবর্তীতে দেখা যাচ্ছে এটা নিয়ে জনগণের মধ্যে তীব্র মানে কি হচ্ছে, যে সংঘাত হচ্ছে, বিশেষ করে যারা গাঁজা বিরোধী বা মাদক বিরোধী, তাদের সাথে যারা এগুলোর সাথে সম্পৃক্ত তাদের। তো এখানে বহু ধরনের, বহু মানসিকতার, বহু মতের, বহু গোষ্ঠীর মানুষ থাকবে। এটা যদি সহ অবস্থান থাকে, তবেই সুশাসন। যদি মারামারি ফাটাফাটি হয় প্রতিনিয়তই, যদি তোমার হামলা মামলা, হ্যাঁ, পরস্পরের প্রতি মানে একটা নেগেটিভ মনোভাব যদি থাকে, তাহলে সেটা কখনোই সুশাসন বলা যাবে না। রাষ্ট্রের এনভায়রনমেন্টটা এভাবে গড়ে তুলতে হবে যে আইনের মাধ্যমে সবাই তাদের নিজেদের সুরক্ষা পাবে। আর এটা হচ্ছে রাজনীতিক স্থিতিশীলতা। সহিংসতা ও অস্থিরতা থেকে মুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। যে ২ দিন পর পর মিছিল করবে না সরকারের বিরুদ্ধে, ২ দিন পর পর মারামারি, হরতাল, জ্বালাও পোড়াও, ভাঙচুর, হ্যাঁ, মিছিল মিটিং, পরীক্ষা না দেওয়ার জন্য আন্দোলন, এগুলো করা যাবে না। এগুলো করলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে, সহিংসতা বাড়বে, অস্থিতিশীলতা মুক্ত রাজনৈতিক পরিবেশকে কি করে, বিঘ্নিত করে। যেমন ধরো আমাদের দেশের মধ্যে কখনো ছাত্ররা আন্দোলন করে, কখনো রাজনৈতিক দলেরা আন্দোলন করে, কখনো গার্মেন্টস কর্মীরা আন্দোলন করে, এরকম অস্থিতিশীলতা থাকা যাবে না। তবে এটাই হচ্ছে মূলত সুশাসনের ক্ষেত্রে বৈশিষ্ট্য। আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছি, অনেকগুলো উপাদান পড়েছি, এই সবগুলো বৈশিষ্ট্য একই সাথে উপাদান। তাহলে আমরা একটু রিভিশন করি। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সুশাসন থাকে, মুক্ত ও বহুত্বভিত্তিক সমাজ থাকলে সুশাসন থাকবে, স্বাধীন গণমাধ্যম থাকলে সুশাসন থাকবে, মর্যাদা ও বিশ্বাস থাকতে হবে জনগণের সরকারের মধ্যে পারস্পরিক,
সরকারের যারা আমলা তাদের পেশাদারিত্ব থাকতে হবে। একইভাবে হচ্ছে জবাবদিহিতা, দক্ষতা, সেবামূলক মনোভাব, স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে, সততা, লিঙ্গ সমতা, বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার, সুশীল সমাজ, জনগণের গ্রহণযোগ্যতা, একইভাবে হচ্ছে গণতন্ত্র, অংশগ্রহণমূলক প্রক্রিয়া, একইভাবে নৈতিকতা, স্বচ্ছতা, বৈধতা, দায়িত্বশীলতা, আইনের শাসন। এগুলো সবগুলোই যদি থাকে, এগুলো যদি উপস্থিত থাকে কোনো একটা রাষ্ট্রের শাসনে, তবেই আমরা বলতে পারি সেটা সুশাসন। তো আমরা আজকে সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য পর্যন্ত এই লেসনে পড়েছি। পরবর্তী লেসনে বাকি অংশ আমরা পড়ব। তো তোমাদের আমার চেহারা তোমরা না দেখলেও কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে তোমরা আমাকে অনেকগুলো ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। তো এক্ষেত্রে আমি এটাকে এই পন্থাকে কেন বেছে নিলাম সেটার পেছনে অন্যতম কারণ হচ্ছে, এই পদ্ধতিটা বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে আমাকে দেখার কারণে অনেকের মনোযোগ নষ্ট হয়। লেখাগুলো ভালোভাবে দেখা যায় না। আমার একটা অংশ ভিডিওর মধ্যে ঢুকে যায়। এজন্যই মূলত হচ্ছে এইভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা ক্লাস ঠিক করছি। সবাই ভালো থাকবে। আজকের লেসনে এইটুকু পর্যন্ত। পরবর্তী লেসনে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।